আজ আমি কাঁঠাল বীজের এমন একটা রেসিপি শেয়ার করব, যেটা কিন্তু বন্ধুরা একবার খাওয়ার পরে স্বাদ কিন্তু কোনোদিন ভুলতে পারবেন না। এটা খেতে এতটাই সুস্বাদু লাগে আর বানাতে কিন্তু খুবই সহজ লাগে। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আজ আমি কাঁঠাল বীজের রেসিপির জন্য এখানে কিছুটা পরিমাণে নিয়েছি কাঁঠাল বীজ। আর কাঁঠাল বীজের উপরের যেই সাদা খোলার মতো অংশটা, এটা কিন্তু এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, কিন্তু এটা মাছ মাংস ফেলে খেতে হবে। এটা খেতে এতটাই ভালো লাগে। তো যাই হোক, দেখুন সমস্ত কাঁঠাল বীজগুলো এইরকম উপরের এই খোলাগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি। দেখুন ছাড়ানো হয়ে গেছে। এবার লাল অংশগুলো একটু একটু করে আমি তুলে দিয়েছি। এবারে এখানে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি বেশ ভালোভাবেই ধুয়ে নেব। কাঁঠাল বীজের অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। গ্যারান্টি দিয়ে বলতে পারে এটা একবার খাওয়ার পরে কিন্তু বারবার খেতে চাইবেন। দেখুন সমস্ত কাঁঠালের দানাগুলো এইভাবে ঘষে ঘষে 2 থেকে 3 বারের মতো আমি ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি। এবারে এখন বীজগুলো কেটে নেব। ছুরির সাহায্যে এরকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এই রেসিপিটা আপনারা যে কোনো নিরামিষ দিনে কিন্তু বানিয়ে খেতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে। আর এটা কিন্তু মাত্র কয়েক মিনিটের মধ্যে তৈরি হয়ে যায়। এখানে সমস্ত কাঁঠালের দানাগুলো এইভাবে কুচি কুচি করে ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখুন এখন আমি একটা বাটির মধ্যে তুলে রাখছি। তো বন্ধুরা, এরপরে এখানে আমি নিয়েছি একটা মিক্সি জার। আর দেখুন এই মিক্সি জারের মধ্যে সমস্ত কাঁঠালের দানাগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে, 1/2 ইঞ্চির পরিমাণে আদা টুকরো। দেখুন সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তবে এই পেস্টগুলো কিন্তু একেবারে মিহি করিনি, এখানে কিন্তু একটু দানা দানা আছে। তাহলে কিন্তু আমি যে রেসিপিটা বানাবো একেবারে পারফেক্টভাবে তৈরি হবে। তো কাঁঠাল বীজের কোপ্তাকারি বানাবো বন্ধুরা। দেখুন এখন আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম এই কাঁঠালের পেস্ট। এখন এখানে দেখুন নিয়েছি 2টো সেদ্ধ আলু। আলুগুলোকে আগের থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। এখন একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এখানে কিন্তু কাঁঠালের বীজের পরিমাণ অনুযায়ী 2টো আলু নিয়েছি। দেখুন 2টো আলু আমার গ্রেট করা হয়ে গেল। আর আলু আমি সেদ্ধ করে দিলাম। আপনারা চাইলে কিন্তু কাঁচা আলু গ্রেট করেও দিতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই। দেখুন এখন আমি খুব সুন্দরভাবে এটা মিশিয়ে নেব। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো, মানে 1/2 চামচের মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। এবারে এখানে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। তো দেখুন এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কালো জিরে। এখন দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা কুচি। যেহেতু আমি পেঁয়াজ ব্যবহার করব না, তার জন্য কিন্তু এই মশলাগুলো দিলাম। এবার চামচের সাহায্যে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা যদি পেঁয়াজ খেতে চান তাহলে পেঁয়াজ দিয়ে এখানে কিন্তু এটা মিশিয়ে নিতে পারেন। যেহেতু আমি নিরামিষ রান্না করছি, তার জন্য কিন্তু কোনো রকমে পেঁয়াজের ব্যবহারটা করছি না। এইভাবে করে কিন্তু চামচ দিয়ে মিশিয়ে নিলাম। দেখুন এটা কিন্তু প্রথমেই খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, যাতে করে কাঁঠালের দানার মধ্যে আলুটাও খুব সুন্দরভাবে মিশে যায়। দেখুন এইভাবে কিছু সময় ধরে মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি বেসন। এইরকম ছোটো চামচের 2 চামচ পরিমাণে বেসনটা দিলাম। বেসনটা দিয়েও খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। কাঁঠাল বীজের এই রেসিপিটা বন্ধুরা একবার হলেও ট্রাই করবেন। আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। এখানে দেখুন মোটামুটি খুব সুন্দরভাবে বেসনটা দিয়েও মিশিয়ে নিয়েছি। দেখুন একটা ডোয়ের মতো কিন্তু এখানে হয়ে গেছে। এবারে এইখান থেকে ছোট ছোট বলের মতো করে আমি প্রথমেই তৈরি করে নেব। দেখুন এইভাবে বলের মতো করে হাত দিয়ে গোল করে নিয়ে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। আমি কিন্তু এখানে এই কোপ্তাগুলো কাটলেট শেপে করে নিচ্ছি। খুব সুন্দরভাবে সাইডগুলো এইভাবে একটু শেপটা গোল করে নিয়ে নিতে হবে। এতে করে কিন্তু এই কাটলেট বা এই কোপ্তাগুলো যখন ভাজা হবে কোনো রকমে কিন্তু ফেটে যাবে না। দেখুন এখন আমি আরও কয়েকটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
এখানে কিন্তু শেপটা আমি চ্যাপ্টা শেপ নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। দেখুন এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন এই কাঁঠালের দানাগুলো বন্ধুরা আপনারা কিন্তু এই রকম কাটলেট বানিয়ে স্টোর করে রেখে দিতে পারেন। যখন খেতে মন চাইবে তখন কিন্তু আপনারা রান্না করে খেতে পারেন। দেখুন এইভাবে করে আমি এখানে বেশ কয়েকটা বানিয়ে নিলাম। এখানে কিন্তু আমি আমার প্রয়োজন মতো ওই কাঁঠাল দানার মিশ্রণ থেকে বেশ কয়েকটা আমি বানিয়ে নিলাম, বাকিটা কিন্তু আমি রেখে দেবো। দেখুন এখানে কিন্তু 7 পিস আমি বানিয়ে নিয়েছি। এবার এইগুলো আমি ভেজে নেব। তার জন্য দেখুন গ্যাসে আগের থেকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল। তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। আর তেলের মধ্যে একটা করে আমি কোপ্তা বা কাটলেটগুলো দিয়ে দিলাম। দেখুন প্রথমেই আমি 4টে দিয়ে দিলাম আর খুব সুন্দরভাবে উল্টে পাল্টে এটা লাল লাল করে ভেজে নেব। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে দিয়ে এটা ভাজার জন্য রেখে দিলাম। ততক্ষণে একটা মশলা করে নিচ্ছে। তো মশলার জন্য একটা বাটির মধ্যে এখানে নিয়েছি 1 ইঞ্চি পরিমাণে আদা, একটা টমেটো আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, নিয়েছি এখানে 1 মুঠোর মতো চীনাবাদাম। আপনারা চাইলে কিন্তু এখানে কাজু বাদামও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে পোস্ত 1 চামচের মতো। এবারে এখানে খুব সুন্দরভাবে এই মশলাটা বেটে নেব। দেখুন শিলপাটায় মশলাটা আমি বেটে নিয়েছি। এবারে দেখুন এদিকে যে আমি কোপ্তাগুলো ভাজার জন্য দিয়েছিলাম উল্টে নিচ্ছি। এই রকম লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। কালারটা কতটা লোভনীয় হয়েছে তাই না? তো এখন আমি এগুলো তুলে নিচ্ছি। আর অবশ্যই একটু লাল করে ভাজার চেষ্টা করবেন। দেখুন এখন আমি এগুলো তুলে নিলাম। এবার বাকিগুলো ছিল মানে বাকি 3টে ছিল, সেই 3টেও একই রকমভাবে আমি ভেজে নেব। আমি কিন্তু এই রান্নার জন্য এখানে সরষের তেল ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও রান্না করে নিতে পারেন। দেখুন এগুলো উল্টে নিচ্ছি আর উল্টে পাল্টে এইভাবে একরকমভাবে লাল লাল করে ভেজে নিলাম। দেখুন ভাজা হয়ে গেছে আর এখন আমি একটা করে তুলে নিচ্ছি। তো বন্ধুরা এখানে কিন্তু সমস্ত কাঁঠালের কাটলেটগুলো আমার ভাজা হয়ে গেছে আর কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। এবারে দেখুন রান্নার জন্য কড়াইয়ের মধ্যে আর কিন্তু তেল ব্যবহার করছি না, ওই তেলের মধ্যে এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে 4-5টার মতো গোলমরিচ, তো 2টো এলাচ, একটা লবঙ্গ, আর দিচ্ছি খুবই ছোট্ট করে একটা দারচিনি আর তেজপাতা, একটা শুকনো লঙ্কা। খুব সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছে। ফোড়নটা একটু হালকা ভাজা হয়ে আসলে মিষ্টি একটা গন্ধ ছেলে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে এখানে মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। দেখুন জলটা দিয়েও খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। মশলা যত ভালোভাবে কষানো হবে রেসিপির স্বাদটা কিন্তু দুর্দান্ত হবে। দেখুন এইভাবে করে কিছু সময় ধরে মশলাটা একটু কষিয়ে নেওয়ার পরে এখানে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। তো 1/2 চামচ পরিমাণে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এখন এই গুঁড়ো মশলা দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলা থেকে কিন্তু কিছু সময় ধরে কষানোর পরে এখানে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। তো এইভাবে একটু কষিয়ে নিতে হবে। বন্ধুরা এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রেখে মশলাটা অবশ্যই আমি কষিয়ে নিয়েছি। দেখুন এখানে মশলা থেকে খুব সুন্দরভাবেই তেল ছেড়ে দিয়েছে। বাদামটা দেওয়ার কারণে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে এখানে, যেহেতু বাদাম থেকে একটু তেল ছাড়ে। তো দেখুন এইভাবে কিছু সময় ধরে নেড়েচেড়ে নেওয়ার পরে মশলাটা একেবারে এখানে অনেকটা ভাজা ভাজা মতো হয়ে গেছে। এতে করে কিন্তু মশলার কাঁচা গন্ধটা চলে যায় যদি মশলাটা এইভাবে কষিয়ে নেওয়া হয়। এবারে এখানে রান্নার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো জল, আর জলটা দিয়েও খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এখানে কাটলেটগুলো রান্না হবে তার জন্য একটু জলটা বেশি দিলাম, কেননা কাটলেটগুলো কিন্তু অনেকটা পরিমাণে ঝোল টেনে নেয়। দেখুন জলটা দিয়ে খুব সুন্দরভাবে মিশে নেওয়ার পরে ঝোলটা একটু ফুটে উঠলেই এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আর লবণটা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এখানে মিশিয়ে নেব। তো তার আগে এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর কাঁচা লঙ্কা 3টে দিয়ে এখানে কিন্তু 2 থেকে 3 মিনিটের মতো ঝোলটা একটু ফুটিয়ে নিয়েছিলাম। তো দেখুন ঝোলটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে ফুটছে। আর এখন আমি এখানে কাটলেটগুলো দিয়ে দিচ্ছি বা কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি।
দেখুন এইভাবে দেওয়ার পরে খুব সুন্দরভাবেই আমি মিশিয়ে নেব। আপনারা এটাকে কাঁঠাল দানার কোপ্তাও বলতে পারেন, আবার কাটলেটও বলতে পারেন। দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়ে এখানে আরও 5 মিনিটের মতো আমি রান্না হতে দেব লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে। এতে করে কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়ে যায়। আর এই কাটলেটগুলোর মধ্যে বা কোপ্তাগুলোর মধ্যে ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবেই ঢুকে যায়, এমনকি তেল মশলাও। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এবারে এখানে দিয়ে দিচ্ছি নামানোর আগে ধনেপাতা কুচি সামান্য পরিমাণে, আর ধনেপাতা কুচিটা দিয়ে একটু মিশিয়ে নিলাম। এবারে এখানে আমি ধনেপাতা কুচি দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আর দিয়ে দিচ্ছি এখন গরম মশলা গুঁড়ো। হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো দিলাম। আর একটা কথা বলে রাখি, এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো সব কিছু কিন্তু আমার বাড়িতে বানানো। দেখুন আমি কিন্তু এগুলো বাজার থেকে কিনে আনি না, আমি বাড়িতে বানিয়ে রাখি সবসময়। এখন গরম মশলা গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম। আর ঝোলটা কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য গ্যাস বন্ধ করে 5 মিনিট রেখে দিয়েছিলাম। এবার আমি পরিবেশন করে নিচ্ছি। এই রকম লোভনীয় রেসিপি থাকলে তো বাচ্চা বড় সবাই কিন্তু একবার খাওয়ার পরে বারবার খেতে চাইবে। কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। তো বন্ধুরা আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে। তাহলে বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা।